বিশ্ব ফুটবলকে দেওয়া স্পেনের সবচেয়ে বড় উপহার কি বলেন তো? পেপ গার্দিওলার কথা বলতে পারেন? না, এটা লিওনেল আন্দ্রেস মেসি। অবাক হবেন না। যাই হোক, শেষ পর্যন্ত স্পেনের একটা একাডেমির দেওয়া উপহার তো এই মেসি। আবার একটু অন্যভাবে জিজ্ঞেস করেন তো, যে আর্জেন্টিনা বিশ্ব ফুটবলকে সবচেয়ে বড় কি জিনিসটা উপহার দিছে? নিশ্চয়ই ছন্দবদ্ধ পাসিং ফুটবল। আজকে দেখেন, এই যে ফাইনাল, এই ফাইনালে স্পেনের দেওয়া সবচেয়ে বড় উপহার মেসি সেই স্পেনকে হারানোর জন্য, সেই স্পেনকে হারায় আরেকটা বিশ্বকাপ জেতার জন্য মাঠে নামবে। আর আজকে স্পেন আর্জেন্টিনার দেওয়া সেই উপহার, ছন্দবদ্ধ পাসিং ফুটবল, সেটা ইউজ করে আর্জেন্টিনাকে হারানোর চেষ্টা করবে। এই হচ্ছে স্পেন আর আর্জেন্টিনার সম্পর্ক। এই হচ্ছে আজকের ফাইনাল। যে কোনটা কার সম্পদ, কোনটা কোন স্কুলের ফিলোসফি, আপনি বুঝে উঠতে পারবেন না। কে কার বিপক্ষে লড়াই করতেছে, কোন অংশটা কার, এটা মীমাংসায় পৌঁছাতে পারবেন না। আপনি দেখবেন একই লা মাসিয়ার স্টুডেন্টরা অনেকে মিলে ট্রাই করতেছে লা মাসিয়ার ইতিহাসের সবচেয়ে বড় সন্তানটাকে হারানোর জন্য। আবার আপনি দেখবেন যে একজন লিওনেল মেসি তাঁরই উত্তরসূরিকে পরাস্ত করার জন্য মাঠে নামতেছে। আবার আপনি দেখবেন দে লা ফুয়েন্তের জীবনের সবচেয়ে বড় সাকসেস, তার জীবনের সবচেয়ে বড় যে ছাত্রটা, সেই ছাত্রটাকে হারানোর জন্য কালকে দে লা ফুয়েন্তে মাঠে নামবে স্কালোনিকে হারানোর জন্য। কত লেয়ার, কত লেয়ার আজকের এই ফাইনালে, কত লেয়ার, এটা বলে শেষ করা কঠিন। আর্জেন্টিনা এবং স্পেন, এই দুই দল যখন ফাইনালে মুখোমুখি হয়, এবং সেটাই 2026 সালে, তখন সেটা আসলে রূপকথার একটা ব্যাপার হয়ে দাঁড়ায়। সেই রূপকথাটা এবার বিশ্বকাপে হচ্ছে। আমরা এই রূপকথার এত লেয়ার ধরে আলোচনা করে শেষ করতে পারবো না। আমরা একটু সংক্ষেপে বলবো যে আসলে কত মাত্রিক লড়াই হচ্ছে, এবং শেষ পর্যন্ত গিয়ে তো ওই পজিশনাল ফুটবল, পাসিং ফুটবল এবং মিডফিল্ডের লড়াই, ওটাই তো হবে এই ম্যাচটায়। কিন্তু শেষ পর্যন্ত কি ফুটবল জিতবে? এই ফুটবলের স্বার্থে দুই কোচ অনড় থাকতে পারবেন যার যার ফিলোসফিতে? আমি একটু সন্দেহ প্রকাশ করি। অন্তত লিওনেল স্কালোনি যে চেয়ারটায় বসবেন, তাতে সম্ভবত তিনি তার ফিলোসফি থেকে একটু সরবেন, সেটার ইঙ্গিত আমরা পাচ্ছি। সেই জিনিসটা একটু বলি যে আজকে রাতে কি মহা নাটকীয় সব ব্যাপার আমরা দেখব। দেখেন, স্পেন আর আর্জেন্টিনার সম্পর্ক, এর বহু মাত্রা হিসাব করে শেষ করা কঠিন। আমি ফুটবলের জায়গা থেকে সবসময় মজা করে বলি যে আর্জেন্টিনা হচ্ছে লাতিন আমেরিকার স্পেন, আর স্পেন হচ্ছে ইউরোপের লাতিন আমেরিকা। এটা বললে একটু সহজ হয় বোঝাটা। মানে আমি ঔপনিবেশিকতাকে কোনোভাবে রোমান্টিসাইজ করতেছি না, এটা রোমান্টিসাইজ করার জিনিসও না। কিন্তু উপনিবেশবাদের এটা একটা বড় ব্যাপার, যে উপনিবেশ যারা স্থাপন করছে, তারা যেমন লুটপাট করছে, নিছে, সেরকম দিছেও। এখানে আদান প্রদানের একটা সম্পর্ক তৈরি হয়, সাংস্কৃতিক আদান প্রদানের। তবে সব জায়গায় তা হয়নি, বেশিরভাগ জায়গায় রাজা প্রজার সম্পর্কটা বেশি হচ্ছে। কিন্তু স্পেন আর আর্জেন্টিনার ক্ষেত্রে এটা একটু অন্যরকম হয়ে গেছে। নানা রকম নৃতাত্ত্বিক ইতিহাস, ঐতিহাসিক বিভিন্ন ঘটনাবলী দুটো দেশকে আত্মীয় করে ফেলছে। স্পেন থেকে যখন আর্জেন্টিনা যুদ্ধ করে স্বাধীন হলো, তারপরে ওই যুদ্ধের ইতিহাস দ্রুত ভুলে গিয়ে তারা আসলে আত্মীয় হয়ে গেল, ওই পূর্বপুরুষের আত্মীয়তাটাকেই বড় করে তুললো। এবং সেটা আপনি দেখবেন সংস্কৃতিতে যেমন প্রভাব ফেলছে। আর্জেন্টিনার সংস্কৃতিতে তো স্পেন পুরো মাত্রায় বিদ্যমান। এই যে আর্জেন্টিনার ভাষাটাই স্প্যানিশ, এক ধরনের স্প্যানিশ। আর্জেন্টিনার ফুটবলে স্পেন কতটা আছে তা নিয়ে আমরা যুদ্ধ করতে পারি, তর্ক করতে পারি। তবে স্পেনের ফুটবলে যে আর্জেন্টিনা প্রচণ্ডভাবে আছে, এটা আপনি নিশ্চিত থাকতে পারেন। বিশেষত কাতালোনিয়া এবং বাস্ক অঞ্চল, এই অঞ্চলের লোকেরা যে ফুটবলটা খেলে, এটা আসলে ওই লাতিন ফুটবল, আরও ভালো করে বললে ওই আর্জেন্টাইন ট্যাঙ্গো বা লা নুয়েস্ত্রা। সেই ছোট পাস, অনেকে মিলে অ্যাটাকে যাওয়া, ওই অল আউট একটা ফুটবল খেলা, লা মাকিনা, ওই জিনিসগুলো ছোঁয়া, স্প্যানিশরা যখন আর্জেন্টিনা থেকে বারবার আসছে গেছে, ওই জিনিসগুলো ছোঁয়া কাতালোনিয়া এবং বাস্ক অঞ্চলের ফুটবলে খুব দারুণভাবে ছড়াইছে। পরবর্তীকালে আমরা দেখছি যুগ বদলাইছে, যুগ আগাইছে, এবং স্পেন আর এই আর্জেন্টিনার ফুটবলে আদান প্রদানটা দিনকে দিন বাড়ছে। আর্জেন্টিনার ফুটবলাররা
ইউরোপের সব জায়গাকে সমৃদ্ধ করছেন, কিন্তু সেই আদি যুগ থেকে মূলত রিয়াল মাদ্রিদকে, বার্সেলোনা, অন্যান্য টিমকে প্রচণ্ড রিচ করছেন আর্জেন্টিনার ফুটবলাররা। স্পেনের ফুটবলের যে ব্র্যান্ডিংটা, এটা আর্জেন্টাইনদের করে দেওয়া। আবার একই রকম আর্জেন্টাইন ফুটবলের যেসব মহিরুহ, ডি স্টেফানো বলেন, আজকে লিওনেল মেসি বলেন, বা খানিকটা ডিমারিয়াও, এরা স্প্যানিশ ওই যে ফিলোসফিক্যাল স্কুল, ওই স্কুলের ছাত্র। ফলে কে কার থেকে নিছে, কে কার থেকে পাইছে, কে কার থেকে গ্রহণ করছে, এই হিসাব করে আলাদা করা এখন খুব কঠিন। এখন একজন আরেকজনের সঙ্গে মিলেমিশে গেছে। এই লিওনেল মেসি, শুরুতে যেটা ফান করে বললাম, লিওনেল মেসি আর্জেন্টাইন, আর্জেন্টাইনরা তো সেই গর্বই করবে। মেসি নিজেও মনে প্রাণে আর্জেন্টাইন, কিন্তু স্প্যানিশদেরও একটা গর্ব না? 12-13 বছরের একটা ছেলেকে তাদের একটা একাডেমি গড়ে পিটে আজকে এই জায়গায় পৌঁছাইছে। তাদের একজন গুরু লিওনেল মেসিকে তিলে তিলে গড়ে তুলছে পেপ গার্দিওলা। তার জন্য তো এটা গর্বের ব্যাপার, স্পেনের জন্য একটা গর্বের ব্যাপার যে আমাদের ছেলে একটু এদিক ওদিক হলে হয়তো স্পেনের হয়েই খেলে ফেলতো। আবার ওই একই রকম আর্জেন্টিনা গর্ব করতে পারে যে স্পেন যে ফুটবলটা খেলতেছে ওই ফুটবলটা আমাদের ফুটবল। এরকম বহু লেয়ারের সম্পর্ক তাদের ভিতরে আছে। বা লামিন ইয়ামাল আর মেসির সম্পর্কটা, এটাই বা আমরা ভুলি কি করে? এটা নিয়ে বিস্তারিত আজকে গতকালকে সকালেই বলছি। এই যে লামিন ইয়ামাল নেক্সট মেসি, ও সব কিছুতে মেসি হতে চায়, মেসির মতো 10 নম্বর জার্সি পরলে আনন্দিত হয়, মেসির মতো প্রথম বিশ্বকাপ খেলতে আসছে বেসে 19 নম্বর জার্সি নিয়ে। সেই মেসির সঙ্গে আজকে দেখা হচ্ছে লামিন ইয়ামালের প্রথমবারের মতো বিশ্বকাপ ফাইনাল মঞ্চে। একে আপনি কিভাবে আলাদা করবেন? লা মাসিয়ার 2টি সন্তান, লা মাসিয়ার সম্ভবত সর্বকালের সেরা 2 সন্তান হয়ে যেতে পারে যদি লামিন ইয়ামাল তার প্রতিশ্রুতি রক্ষা করে। সেই দুজনের ব্যাটন হস্তান্তর হবে কালকে ফাইনালে। কত রকম লড়াই! তবে একটা মজার লড়াই আমার সিনিয়র সাংবাদিক আজাদ মজুমদার, উনি গত পরশু ফেসবুকে লিখছেন যে এই ম্যাচটা কি অ্যাটলেটিকো মাদ্রিদ ভার্সেস বার্সেলোনা ম্যাচও না। অনেকেই বলতেছেন ম্যাচটা বার্সেলোনা ভার্সেস বার্সেলোনা, মানে যে দলে জিতুক উল্লাসটা বার্সেলোনা করবে। যদিও আর্জেন্টিনা দলে এই মুহূর্তে বার্সেলোনার বড় সম্পদ লিওনেল মেসি, সাবেক লামাসিয়া ক্যাডেট। কদিন পরে সম্ভবত জুলিয়ান আলভারেজ বার্সেলোনার অ্যাসেট হতে যাচ্ছে। কিন্তু এক মেসির নিয়েই লামাসিয়া বা বার্সেলোনা যে গর্ব করতে পারে, তাতে তো বার্সেলোনা ভার্সেস বার্সেলোনা বলতে হবে। এখন ওদিকে তো এক গাদা লামাসিয়ার বাচ্চারা, তারা তাদের গুরুরে আটকানোর জন্য কালকে মাঠে নামবে। ওই লামিন ইয়ামাল, পাও কুয়ার্সি থেকে শুরু করে দানি ওলমো, সব হচ্ছে লামাসিয়ার স্টুডেন্ট, বার্সেলোনার ক্যাডেট। ওই বার্সেলোনার এক ঝাঁক পিচ্ছি মিলে চেষ্টা করবে তাদের পূর্বসূরি এক মহানায়ককে আটকানোর। বার্সেলোনা ভার্সেস বার্সেলোনা, ব্যাপারটা এরকম শুনতে ভালো শোনায়, কিন্তু আজাদ মজুমদারের কথাটা একটু ভেবে দেখেন। অ্যাথলেটিকো মাদ্রিদ ভার্সেস বার্সেলোনাও তো লড়াইটা। স্পেন যে বার্সেলোনা টিম নিয়ে আসে তাতে তো কোনো সন্দেহ নেই, এই প্রথমবারের মতো স্পেন বিশ্বকাপে আসছে রিয়াল মাদ্রিদের কোনো খেলোয়াড় ছাড়াই। এর আগে তারা যেবার বিশ্বকাপ জিতছে সেবারও মূলত বার্সেলোনা ডমিনেটেড টিম নিয়েই জিতছে। এটাতে রিয়াল মাদ্রিদ ভক্তদের খুব বেশি রাতারাতি এবার ক্ষুব্ধ হয়ে যাওয়ার কিছু নেই, এটাই ঐতিহাসিক ব্যাপার। কারণ রিয়াল মাদ্রিদ গ্রেটেস্ট টিম, তারা মূলত ইন্টারন্যাশনাল টিম করে সবসময়। তারা লোকাল রিক্রুট যেমন নেয়, পাশাপাশি ইন্টারন্যাশনাল বড় তারকাদের নেয়। এক একটা টিমের এক একটা ঐতিহ্য থাকে। তো এই মুহূর্তে রিয়াল মাদ্রিদে ওই রকম লোকাল রিক্রুট কম, যা এক দুজনের নিয়ে একটু বিতর্ক আছে, তাদের নিলে হয়তো ভালো হতো। কিন্তু সবসময় ওদের জাতীয় দলে বার্সেলোনার আধিপত্য বেশি থাকে, কারণ ওদের বার্সেলোনার আবার স্টাইল হচ্ছে লোকাল ছেলে পেলে দিয়ে আমরা একাডেমি করব, সেখান থেকে ন্যাশনাল টিম করব। যাই হোক, বার্সেলোনা নিয়েই আসবে স্পেন স্বাভাবিক। কিন্তু আর্জেন্টিনা কাদের নিয়ে আসছে? বোকা জুনিয়র্স নিয়ে আসছে, রিভার প্লেট নিয়ে আসছে? মোটেও না, অ্যাথলেটিকো মাদ্রিদ নিয়ে আসছে। আর্জেন্টিনার এই টিমে 6টা অ্যাথলেটিকো মাদ্রিদের কারেন্ট খেলোয়াড়। আর রদ্রিগো ডি পলরে যদি হিসাব করেন, এই কদিন আগে অ্যাথলেটিকো মাদ্রিদ ছাড়লো, তাহলে 7জন হয়ে যায়। এটাকে আপনি বলতে পারেন এসকালোনির পরিচালিত একটি সিমিওনের দল। না, ওভাবে এসকালোনির ছোট করার কোনো সুযোগ নেই। তবে এই জিনিসটা খেলায় প্রভাব ফেলে। কিভাবে প্রভাব ফেলে সেটা আরেকটু পরে আলোচনা করতেছি। এই যে বহুমাত্রিক সম্পর্ক, এটা নিশ্চয়ই কালকে মাঠে পরস্পরের চ্যালেঞ্জ করবে। পরস্পরের চ্যালেঞ্জ করবে, আমার অস্ত্রকে আমারে বধ করতে আসে। মানে যখন কাছাকাছি অস্ত্রের দুটো টিম মুখোমুখি হয়, দুটো টিমের স্কুলিং যখন একই হয়, ইয়ামাল, মেসি,
দেলা ফুয়েন্তে, স্কালোনি এদের স্কুলিং একই। দেলা ফুয়েন্তের প্রিয়তম ছাত্র হচ্ছেন স্কালোনি। স্কালোনি কালকে একটা প্রোগ্রামে গেছিলেন, ওই দু দলের মিলে কমার্শিয়াল টাইপের একটা প্রোগ্রাম। ওখানে জোকোভিচ, রিও ফার্দিনান্দ আরও অনেকে আসছিল, দিবু গেছিল। স্কালোনিকে ওখানে প্রেসে যখন জিজ্ঞেস করা হয়েছে যে আপনি সাধারণত তো এই জাতীয় প্রোগ্রামে আসেন না, উনি বলছেন যে দেলা ফুয়েন্তের সঙ্গে আমার টিচারের সঙ্গে কথা হচ্ছে, উনি যেহেতু আসতেছেন প্রোগ্রামটায় আমি তাইতে আসছি, উনি না আসলে আমি এখানে আসতাম না। দেলা ফুয়েন্তেকে জিজ্ঞেস করা হচ্ছে যে আপনার কি নার্ভাস লাগতেছে, ও বলতেছে খুব নার্ভাস লাগতেছে, কারণ আমার এখান থেকে নিয়ে আসছে হেলিকপ্টারে, আমার আবার ফিরে যেতে হবে হেলিকপ্টারে। তো আমি ভাবতেছি লিওনেলকে বলবো একসঙ্গে যাই। খুব প্রিয় ছাত্র এবং শিক্ষক, স্কালোনি জীবনের প্রথম ফুটবল শিক্ষক, মানে মাঠের শিক্ষক না, একাডেমিক শিক্ষক। সেসব গল্প আমরা করছি। এই সবসময় দেলা ফুয়েন্তে বলেন যে আমার ওই রয়্যাল স্প্যানিশ একাডেমির যে ফুটবল কোচিং কোর্সের ক্লাসগুলো ছিল, ওগুলো ছিল বাচ্চাদের স্কুলের মতো। ওরা বাচ্চাদের মতোই করতো, ওই সামনের বেঞ্চে বসতো, কেউ পিছনের বেঞ্চে বসতো, লিও সবসময় সামনের বেঞ্চে বসতো আর খুব তর্ক করতো। এটা আগেও আপনাদের বলছি যে লিওনেল স্কালোনি নাকি দেলা ফুয়েন্তেকে খুব তর্ক করে বিরক্ত করতেন, এটা না ওটা, এটা কেন, এটা কেন, শুধু প্রশ্ন করতেন। সেই গুরু শিষ্যের কালকে লড়াই হবে, ফলে মাত্রার কোনো শেষ নেই। তবে ওই একটা জিনিস ঠিক যে পজিশনাল ফুটবল, পাসিং ফুটবল, ছন্দবদ্ধ ফুটবল, এটা এখন স্পেন বেশি খেলে আর্জেন্টিনার চেয়ে। 2002 সালে যেই আর্জেন্টিনা ছন্দবদ্ধ ফুটবল খেলতো, সেটা আমরা 2010 পর্যন্ত ভালো দেখছি, 14তেও মোটামুটি দেখছি। তারপর থেকে আর্জেন্টিনা অনেক প্রাগমাটিক ফুটবল খেলে। ছন্দবদ্ধ ফুটবল তারা ছুঁড়ে ফেলে নাই, কিন্তু ছন্দবদ্ধ ফুটবলের প্রয়োজনীয়তা বড় ম্যাচগুলোতে কম হয়, বা বড় ম্যাচগুলোতে ছন্দবদ্ধ ফুটবল তাদের জন্য ঝুঁকিপূর্ণ। ফলে তারা প্রায়ই ওই ফুটবল ছেড়ে দিয়ে অন্যান্য ফুটবল খেলে। কিন্তু স্টিল দুই দলের ডিএনএতে তো ছন্দবদ্ধ ফুটবল, মানে ওই পাসিং ফুটবল, পজিশনাল ফুটবল, মিডফিল্ড দখলের ফুটবল। ফলে আমরা অনুমান করতে পারি যে লড়াইটা শেষ পর্যন্ত রদ্রি, তার সঙ্গে যদি পেদ্রি নামে, নাহলে দানি ওলমো, এদের সঙ্গে এদিকে এনজো ফার্নান্দেস, যদি পারেদেস থাকে পারেদেস বা ডিপল, এদের সঙ্গে লড়াইটা হবে। মাঝমাঠ কে ভালো দখলে নিতে পারে, কে বেশি ওখান থেকে পাসিং করতে পারে। এনজো এবং রদ্রি এবার বিশ্বকাপের সবচেয়ে বেশি দুই পাস মাস্টার, দুজন পাসিং করে পাগল করে ফেলাছে। কিন্তু এই লড়াইটা শেষ পর্যন্ত কি এখানে থাকবে? আমি খুব সন্দিহান। আমি ব্যক্তিগতভাবে খুব সন্দিহান। দে লা ফুয়েন্তে বারবার বলতেছেন এই ফাইনাল উপলক্ষে যে, "আমি কোনোভাবেই মূল ফুটবলের সঙ্গে আপোস করব না, আমাদের স্টাইলের সঙ্গে। আমরা জেতার জন্য সর্বোচ্চ চেষ্টা করব। আর্জেন্টিনাকে হারানোর জন্য যা, যা করণীয় করতে হবে। কিন্তু সেটা আমাদের ফুটবল স্টাইল ঠিক রেখে।" এ কথাটা আমিও বিশ্বাস করি। দুটো কারণে বিশ্বাস করি। এক হচ্ছে দে লা ফুয়েন্তের আদর্শবাদী অবস্থান। উনি তার আদর্শ থেকে সরবেন না। ওই পাসিং ফুটবল, মিডফিল্ড দখল এবং ওই ছন্দবদ্ধ আক্রমণ, এই জিনিসটা থেকে উনি সরবেন না। যদি বিপদেও পড়েন সরবেন না। দ্বিতীয় কথা, বিপদে পড়ার কোনো কারণ নাই। তার যে ফুটবলটা খেলতেছে, এই পাসিং ফুটবল, পজিশনাল ফুটবলের চরমতম একটা রূপ নিয়ে দে লা ফুয়েন্তে হাজির হয়েছেন। রদ্রি সেখানে এমন একটা রূপ ধারণ করছে, সঙ্গে ওই যে কুকুরেল্লা সহ একগাদা ডিফেন্ডার, তারাও এত চমৎকার এই রোলগুলো প্লে করতেছে, তাদের আসলে হারানোর কিছু নাই জানেন। পাসিং করে আপনি ওদের ডিফেন্সও ভাঙতে পারবেন না, ওদের মিডফিল্ডেও হারাইতে পারবেন না। ফলে দে লা ফুয়েন্তে কেন তার আদর্শ থেকে সরবেন? মানুষ আদর্শ থেকে সরে দুটো কারণে। এক হচ্ছে যে, যে লোক মানসিকভাবে নমনীয় হয়, হুটহাট করে সে আদর্শ থেকে সরে যায়। আরেক হচ্ছে প্রয়োজনীয়তা। স্পেনের আপাতত সে প্রয়োজনীয়তাই আমি দেখি না। তাদের ওই ফুটবলটা তারা যদি খেলে তারা প্রায় অপরাজেয়। কিন্তু আর্জেন্টিনা ব্যাপারটা একটু আলাদা। আর্জেন্টিনাও ছন্দবদ্ধ ফুটবল খেলে মাঝারি মানের দলকে গোড়ায় দেওয়ার ক্ষমতা রাখে। ওই যে বললাম, এনজু ফার্নান্দেজ মাস্টার অফ পাসিং, মিডফিল্ডে সে বিরাট দখলদার। আর উপরে তো লিওনেল মেসি আছেই, সে কখনো সেন্টার থেকে কখনো ডান পাশ থেকে ওই ম্যাজিক্যাল ফুটবল খেলবে। কিন্তু সমস্যাটা কোথায়? স্পেনকে এই ফুটবল দিয়ে হারানোর অবস্থায় আর্জেন্টিনা নাই। যদি সালটা 2022 হতো, তাহলে আমি বলতাম যে আর্জেন্টিনা তার ওই পজিশনাল ফুটবল, পাসিং ফুটবল এবং ওই মিডফিল্ড দখলের ফুটবল, এটা দিয়ে স্পেনকে চ্যালেঞ্জ করতে পারে। কারণ ডি মারিয়া ছিল, সে ওই প্লে মেকিংটা করতে পারবে। এবং সেই সময় এই ৩টা মিডফিল্ডার, যে এখন মিডফিল্ড ট্রায়ো আর্জেন্টিনার,
ডিপল, এনজো আর ম্যাক, ওরা তাদের প্রাইমে ছিল। আবার এমনও হতে পারতো যদি বিশ্বকাপের আগে থেকেই স্কালোনি তার ওই পুরনো স্টাইল ঠিক রেখে রিপ্লেসমেন্টে যেতেন, কিন্তু উনি তো বেঞ্চটাকে সেভাবে সুযোগই দিলেন না। তাহলে ছিল তো হাতে ওই ছন্দবদ্ধ ফুটবল দিয়ে প্রতিপক্ষকে অবশ করার মতো তো ছিল। লেস ওলসো মাঠে নামতো, আলমাদা নামতো, নিকোপাস নামতো, তারা ওই জায়গাগুলো নিয়ে নিলে ওই ছন্দবদ্ধ ফুটবল দিয়ে রদ্রিদের কাবু করা সম্ভব ছিল আর্জেন্টিনার। কিন্তু আর্জেন্টিনা যেভাবে ফাইনাল পর্যন্ত এসছে, হঠাৎ করে নিশ্চয়ই স্কালোনি তার স্টাইল টেস্টাইল সব বদলায় ফেলবেন না, একাদশও বদলায় ফেলবেন না শুধু শুধু স্পেনকে সুবিধা দেওয়ার জন্য। স্কালোনি দেলা ফুয়েন্তের ছাত্র বটে, কিন্তু অত আদর্শবাদী না। মানে আদর্শের জন্য দলের যান প্রাণ উৎসর্গ করে দিব, আদর্শের জন্য শিরোপা বাজিতে ধরে দিব, ওই লোক স্কালোনি না। স্কালোনি খুবই প্রাগমাটিক। স্কালোনির আগে ট্রফি দরকার, আগে ম্যাচ বের করা দরকার। ফলে উনি এখন এই পুরো বিশ্বকাপ জুড়ে যে খেলাটা খেলতেছে সেটা বাদ দিয়ে বেঞ্চ নামায় স্পেনকে দেখাবে যে দেখো আমিও কি সুন্দর পাসিং খেলতে পারি, আমিও মিডফিল্ড দখলের চেষ্টা করতে পারি, করতে গিয়ে 4-3 গোলে হেরে আসবে। ওই ঝামেলায় স্কালোনি যাবে না। তাহলে স্কালোনি কি করবে? মোস্ট প্রবাবলি স্কালোনি খেলা নষ্ট করবে। মোস্ট প্রবাবলি স্কালোনি অ্যাথলেটিকো মাদ্রিদ হবে। ওই যে শুরুতে যেটা রসিকতা করে বললাম, আপনি যদি দেখেন এই পুরো বিশ্বকাপ জুড়ে স্কালোনির দল ফার্স্ট রাউন্ডের পর থেকে, ফার্স্ট রাউন্ডে তো তারা বিউটিফুল ফুটবল দেখাইছে, প্রথম দুটো ম্যাচে তারা তো ছন্দবদ্ধ ফুটবল কেমন হওয়া উচিত সেটা দেখাইছে। ইভেন এই ম্যাচগুলোতেও মাঝে মাঝে সেই জিনিসটা দেখাইছে। কিন্তু মূলত এই নকআউট শুরু হওয়ার পর থেকে যেই তারা প্রেশারে পড়ছে, সেই তারা খানিকটা হারাম বল, খানিকটা সার্ভাইভার, খানিকটা সাফারিং, এই মুডে চলে গেছে। বিশেষত সেমিফাইনালে আমরা যেটা দেখলাম যে ইংল্যান্ডের যে স্বভাবগত অ্যাটাকিং ফুটবল এবং শক্তিশালী ফুটবল ওটাকে নষ্ট করার জন্য ফ্রম ফার্স্ট সেকেন্ড স্কালোনির টিম হারাম ফুটবল খেলা শুরু করলো। হারাম বল যেটাকে বলে, মানে একদম প্রতিপক্ষরে শান্তিতে থাকতে দেব না। যে সিমিওনে ইয়ের ছেলেটা, ডিয়েগো সিমিওনের ছেলেটা, সে মাঠেই নামলো, বোধহয় 1 ঘন্টা মাঠে ছিল, পুরোটা সময় প্রচণ্ড গতি দিয়ে পাগল বানায় ফেললো, 1 ভার্সেস 1 করলো, সঙ্গে ফাউল করলো, ট্যাকটিক্যাল ফাউল করলো, যাকে সামনে পেলো ফাউল করলো। এবং প্রথম 7-8 মিনিট ইংলিশটা হতভম্ব হয়ে গেল যে ভাইরে ভাই, এই ফুটবল তো আমরা খেলতে চাইছিলাম, কিন্তু আমাদের একটু সময় দিত 2-3 মিনিট ভাবার। তার আগেই তো ওরা আগে ট্যাকটিক্যাল ফাউল শুরু করলো। জবাবে ইংলিশটাও কম যায় নাই, কিন্তু পেরে ওঠে নাই। যতক্ষণে ইংলিশরা সিদ্ধান্ত নিছে যে ওকে আমরাও ওই গেমটা খেলবো ট্যাকটিক্যাল ফাউলের, ততক্ষণে আর্জেন্টিনা দখল নিয়ে নিছে ওই ট্যাকটিক্যাল ফাউলের গেমটা। এখন সেক্ষেত্রে স্কালোনির জন্য কিন্তু দেলা ফুয়েন্তের টিমটা আরো সহজ শিকার। যদি আপনি মিডফিল্ডে ত্রাস তৈরি করতে না পারেন, মিডফিল্ডে ওই রাজত্ব কায়েম করতে না পারেন, তাহলে স্পেনকে ওই পথে হারানোর চিন্তা না করাই ভালো। এবং লোকটা যদি স্কালোনি হয়, প্রাগমাটিক হয়, সে আসলে চিন্তা করবে স্পেনের খেলাটা নষ্ট করতে হবে, স্পেন যাতে তার খেলাটা খেলতে না পারে। হ্যাঁ, স্পেনের পায়ে বল থাকবে হয়তো বেশি, শুরুর দিকে আপনারা লম্বা সময় হয়তো দেখবেন স্পেনের বল পজিশন বেশি, কিন্তু স্পেনকে খেলতে দিবে না শান্তিতে। এটাই হয়তো স্কালোনির করণীয় হবে। আপনারা বিরক্ত হবেন, আমিও হতাশ হব, কারণ আমিও শেষ পর্যন্ত স্পেন আর্জেন্টিনার খেলাটা, যদি এই ম্যাচটা বিশ্বকাপ ফাইনাল না হতো, খুব চাইতাম যে তারা দুইজনই তাদের শক্তির সর্বোচ্চটা দেখাক। আলমাদা মাঠে নামুক, নিকোগঞ্জ পাস মাঠে নামুক, লেসোলসো মাঝ মাঠে থাক, বিউটি দিয়ে দেখি কি লড়াইটা হয়, রেজাল্টটা কি হয়, 5-6 হবে হোক, একটা দেখি। কিন্তু বিশ্বকাপ ফাইনাল তো স্কালোনি এই ঝুঁকি নিতে পারবেন না, তাকে স্পেনের খেলাটাকে নষ্ট করে দিতে হবে। এখন ওই যে বারবার বলে যে সাফারিং মুডে যেতে হবে, সেই সাফারিং মুডে অনেকে অবশ্যই আমি দেখলাম যে আমি মাঝে সাফারিং নিয়ে কয়েকটা কন্টেন্ট করায় ধরে নিয়েছেন যে আর্জেন্টিনার শুরুতে যে গোলটা খায় এটা ইচ্ছা করে খায়, এটাও বোধহয় প্ল্যানের অংশ না। রে ভাই, আমি এটা বোঝাতে চাইছি না। আমি বলছি যে যদি গোল খাই তাহলে এভাবে আমরা ওভারকাম করব। প্ল্যানটা হচ্ছে আর্জেন্টিনার এটা। পৃথিবীর কেউ পিছায় পড়ে আগানোর প্ল্যান নিয়ে নামে না, প্ল্যান বি ওটা। কিন্তু সেই প্ল্যান বিটাই আর্জেন্টিনা ক্লিক করতেছে। এখনো পর্যন্ত তারা নকআউটে প্ল্যান এতে খেলতে পারে নাই, প্ল্যানে কাজ করে নাই এখনো পর্যন্ত, বা কাজ করার মতো খেলতেও পারে নাই। সেটা আর্জেন্টিনার বলা যায় যে ওই নিউট্রাল প্লের ব্যর্থতা। তারা যে পজিশনাল প্লে করে লিড নিয়ে নিবে সেটা ব্যর্থতা, সেটা করতে পারে নাই। ফলে প্রতিটা ম্যাচেই ও ডাউন হচ্ছে।
সেখান থেকে ওভারকাম করতে হচ্ছে। এটা ভালো কোনো গুণ না। ওভারকাম করাটা একটা শক্তির ব্যাপার, একটা মানসিক দৃঢ়তার ব্যাপার, শারীরিক শক্তির ব্যাপার। কিন্তু এটা রোজ করাটা যে প্ল্যানের অংশ বলে দাবি করা, এটা একদম সত্যি না। আমি এরকম দাবিও করি না। আমি বলি যে ওই ওভারকাম করতে পারাটা একটা প্ল্যান। তবে এটা ঠিক যে আর্জেন্টিনার খেলা ডিপে নিয়ে যাওয়াটা মূল প্ল্যান। খেলাটা যত সম্ভব ডিপে নিয়ে যাওয়া, ৮০ মিনিটে নিয়ে যাওয়া, ৮৫ মিনিটে নিয়ে যাওয়া। যত ডিপে যাবে তত আর্জেন্টিনার স্ট্রেংথ বাড়তে থাকবে। সময় সংক্ষিপ্ত হয়ে আসলে, আগেও বলছি, স্কালোনি ম্যাচ ছোট করতে চান। স্কালোনি ম্যাচ যত ছোট করতে পারবেন, ১০ মিনিটে ১৫ মিনিটে নামায় আনতে পারবেন, তত তার জয়ের সম্ভাবনা বাড়বে আপাত দৃষ্টিতে। ওই সময় কয়েকটা সাব হবে, সেই সাবরা সুপার সাব হয়ে উঠবে এবং তারা ওই সময় ম্যাচ জিতায় দেবে। এই তো পরিকল্পনা। তখন ডান সাইডে ৮০ মিনিটে ডান সাইডে চলে যাবে লিওনেল মেসি। পুরো চেহারাটা বদলে যাবে, 0-0 থাকলেও বের করে আনতে পারবে। এ পর্যন্ত শুনে আপনার মনে হতে পারে যে তাহলে তো আর্জেন্টিনা জিতে গেছে। কারণ দে লা ফুয়েন্তের দল নিরীহ পাসিং ফুটবল খেলবে, গতিশীল ফুটবল খেলবে, পজিশনাল ফুটবল খেলবে, বিপক্ষে ডার্টি ফুটবল খেলে, হারাম বল খেলে স্কালোনি জিতে যাবে। না ভাই, অতটা সোজা না। এই যে সুপার সাব, খেলার ডিপে নেওয়া, এগুলোর মূল উৎসকে এগুলোও তো শিখাইছে দে লা ফুয়েন্তে। এই বিশ্বকাপে এগুলোরও তো সেরা রূপ সে দেখাচ্ছে। হ্যাঁ, সে হারাম বল খেলবে না, ডার্টি ফুটবল খেলবে না, সে পাসিং ফুটবল, পজিশনাল ফুটবল থেকে সরে আসবে না। কিন্তু খেলা ডিপে নেওয়া এবং সুপার সাব দিয়ে ম্যাচ জেতানো, ওটা তো স্পেনও এই বিশ্বকাপে সবচেয়ে বেশি করতেছে। ওটাও তো এই দুটো দলই বেশি করতেছে। স্পেনের ম্যাজিকটা কি? ওই যে মেরিনো শেষ থেকে নামবে, সুপার সাব হয়ে নেমে ম্যাচ জেতাবে। ২টা ম্যাচ নকআউটে মেরিনো সুপার সাব হিসাবে জিতছে। স্পেনও খেলা যত ডিপে যায় তত তাদের শক্তি বাড়তে থাকে। এখন দেখেন, তার মানে স্কালোনি যে ওই সব ম্যাচে যে কৌশল প্রয়োগ করছে, ইংল্যান্ড, সুইজারল্যান্ড, এসব ম্যাচে, এই ম্যাচেও তাই দিয়েই সহজে পার পেয়ে যাবে, এত সোজা না কিন্তু। তবে স্কালোনির আমার ধারণা শেষ পর্যন্ত করণীয় এটাই। এছাড়াও এসব কোচের আস্তিনে ২-৪টা তাস থাকে, যেগুলো আমরা অনুমান করতে পারি না। আর্জেন্টিনা আর স্পেন পরস্পরের নিয়ে স্টাডি শুরু করছে আজকে থেকে ২ বছর আগে। ২০২৪ সালে যখন একজন ইউরো, একজন কোপা জিতলো, তখন থেকে ফিনালিসিমা যেকোনো সময় হতে পারে, ফিনালিসিমা যেকোনো সময় হতে পারে। ফলে পরস্পরকে নিয়ে প্রচুর স্টাডি করতেছে। আর এমনি আদর্শগত জায়গায় যেহেতু ২ দলের ফুটবল স্কুলিং একই রকম, ২ দলই পরস্পরকে ছেঁড়া কাটা করবে, পরস্পরকে নিয়ে গবেষণা করবে, এটা খুব স্বাভাবিক। ফলে কালকে যখন মাঠে নামবে, ২ কোচই কিছু ম্যাজিক দেখাবে, যেটা দেবব্রতর মতো মানুষ তো বটেই, পৃথিবীর বড় বড় বিশেষজ্ঞও হয়তো অনুমান করতে পারবেন না। যেটা ইংল্যান্ড ওই দিন অনুমান করতে পারে নাই, যে তারা প্রথম মিনিট থেকে ট্যাকটিক্যাল ফাউলের লাইনে যাবে। তারা আরেকটা ফুটবল খেলবে কালকে হয়তো, দুজনই পরস্পরের চমকায় দিবে। ওই যে হুমায়ুন ফরিদি আর ফজলুর রহমান বাবুর একটা ইয়ে মিম আপনারা দেখেন, যে দুজনে দেয়ালের ২ কোণায় এসে পরস্পরের দেখে চমকায় উঠতেছে, তুমিও এখানে, এরকম একটা ব্যাপার। তো দেখা গেল কালকে দুজনই কৌশল বদলে এমন একটা কৌশল নিল, সে দুটোও আবার এক হয়ে গেল। জানি না শেষ পর্যন্ত কি হবে। তবে এই প্রথম, ফ্রাঙ্কলি স্পিকিং, এই প্রথম একটা বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনাকে, কতগুলো বিশ্বকাপ ফাইনালে দেখলাম, ৮৬ আমি লাইভ দেখি নাই, ৯০ দেখলাম, ১৪, ২২, ২৬, ২৬ দেখবো, চতুর্থ বিশ্বকাপ ফাইনাল। এই প্রথম আর্জেন্টিনার কোনো ফাইনাল দেখতে বসবো অনেকটাই ওপেন মাইন্ডেড অবস্থায়, এই প্রথম। যদিও কোনোভাবেই আর্জেন্টিনার পরাজয় সহ্য করা সহজ হবে না, আর্জেন্টিনার জয় কামনা করতেই থাকবো। কিন্তু আর্জেন্টিনার সঙ্গে অন্য যে কোনো প্রতিপক্ষ হলে যতটা কনজারভেটিভভাবে খেলাটা দেখতাম, যে আর্জেন্টিনাকে জিততেই হবে, না জিতলে বোধহয় পৃথিবী প্রলয় হয়ে যাবে, সে অবস্থা কালকে থাকবে না। অন্তত স্পেনের ফুটবল দেখার মজাটা তো থাকবে, এবং ওই গৌরবটা থাকবে যে ট্রফিটা ঘুরে ফিরে ওই স্কুলের ভেতরেই থাকলো। ওই গৌরবটা শেষ পর্যন্ত সম্পদ হবে। জানি না শেষ পর্যন্ত কোন গৌরবটা করতে হয়, বিকল্প গৌরব না সত্যিকারের গৌরব। তবে ফুটবলটা জিতুক, শেষ পর্যন্ত ফুটবলের জন্য শুভকামনা রইল।